আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিও টপিকটা হচ্ছে বিষয় বাংলা শ্রেণী অষ্টম, ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024। 15 তারিখে তোমাদের যে অষ্টম শ্রেণীতে বাংলা যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার নমুনীয় প্রশ্ন ও উত্তর নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে রয়েছে ক, রেলের পথ। গল্পে অপু এবং তার দিদি রেল লাইন দেখার উৎসাহ নিয়ে তোমার মতামত কি? উত্তর, অপু এবং তার দিদি রেল লাইন দেখতে উদগ্রীব। শৈশবে নতুন নতুন জিনিস দেখার আগ্রহ সবারই থাকে। তৎকালে রেল নতুন চালু হয়, তাই শৈশবের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে অপু ও তার দিদি রেল লাইন দেখতে প্রবল আগ্রহ প্রকাশ করে। তারা ছুটে যায় রেল দেখতে। এরপরে রয়েছে খ, তুমি কি কখনো রেল লাইন দেখেছো বা রেলে চড়েছো? তোমার অভিজ্ঞতা বলো। উত্তর, হ্যাঁ, আমি রেল লাইন দেখেছি এবং চড়েছি। আমি আমার পরিবারের সঙ্গে করে রেল ভ্রমণ করেছি। রেল ভ্রমণে অন্যরকম একটি অভিজ্ঞতা। আমরা সকাল 10টায় ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে রেলে উঠি। হুইসেল দিয়ে রেল ছাড়লো। একটা নির্দিষ্ট তালে রেলটি দুলে দুলে চট্টগ্রামের দিকে ছুটলো। জানালার পাশে বসাই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করতে পেরেছি। একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা হয় আমার। এরপর রয়েছে গ, গল্পে অপু চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার মতামত দাও। উত্তর, গল্পে অপু চরিত্রের মাঝে আছে শৈশবের দুরন্তপনা, নতুনকে জানার প্রবল আগ্রহ, চিরায়ত শৈশব ফুটে উঠেছে এই চরিত্রের মাধ্যমে। মা জানলে রাগ করবে জেনেও অপু ও তার দিদি দৌড়ে রেল লাইন দেখতে যায়। বন জঙ্গল ঝোপ ঝোপে তারা পথ হারায়, পায়ে কাটা ফুটে, তবুও দুরন্ত অপু দিদির সঙ্গে ছুটে চলে। শিশু মনের নানা ভাবনা তার মনে চলমান। রেল লাইন দেখতে সে বিস্ময়ে বহু কথা ভাবে। এরপর ঘর থেকে আরেকটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, সেটা হলো, এমন একটা অভিজ্ঞতার কথা বলো যেখানে তুমি যা পেতে চেয়েছো কিন্তু অল্পের জন্য পাওনি। আমি যখন 3য় শ্রেণীতে পড়ি তখন আমার সঙ্গে এরকম হয়েছিল। আমাকে আর আমার বোনকে ছোট মামা বলেছিল শিশু পার্কে নিয়ে যাবে। কোন দিন যাব তা ঠিক হয়েছিল। নির্দিষ্ট দিন সকালে আমরা জামা কাপড় পরে প্রস্তুত হয়ে থাকি, কিন্তু ছোট মামা তার সমস্যার কারণে আসতে পারে না। সেদিন আমাদের আর শিশু পার্কে যাওয়া হয় না। অনেক খারাপ লাগে আমাদের দুজনের। এরপরে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন রেখেছি, তোমাকে একটা কল্পনা নির্ভর লেখা লিখতে দিলে কোন কোন বিষয় বিবেচনায় রাখবে? উত্তর, আমাকে একটা কল্পনা নির্ভর লেখা লিখতে দিলে প্রথমে আমি বিবেচনায় আনবো লেখাটি কল্পনাকে আশ্রয় করে লিখিত হচ্ছে কিনা, অর্থাৎ কল্পনা নির্ভর লেখা বাস্তব ঘটনাগুলির চেয়ে আলাদা হয়। তারপর আমাকে গল্প নির্মাণ করতে হবে, চরিত্র সংযোজন করে সংলাপ বানাতে হবে। এর পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে যে আমার গল্পের পাঠক কারা। এইসব দিক বিবেচনায় রেখে আমি একটা কল্পনা নির্ভর লেখা লিখতে পারবো। 2 দাগের প্রশ্ন রেখেছি তোমাদের, কল্পনা নির্ভর লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। উত্তর, কল্পনা নির্ভর লেখার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় নিতে হবে তা নিম্নরূপ। ক, কোন বিষয় লিখব। খ, লেখাটি মৌলিক কিনা। গ, কোন ধরনের পাঠকের জন্য লিখব। ঘ, সৃজনশীল প্রয়োগ করতে পারছি কিনা ইত্যাদি। 3, কল্পকাহিনী কি। কল্পকাহিনী লেখার কৌশলগুলি কি? উত্তর, কল্পকাহিনী বা কল্প সাহিত্য বলতে শিল্প সাহিত্যের এমন এক শাখাকে বোঝায় যেখানে সাহিত্য রচয়িতা কল্পনা থেকে সৃষ্ট কাহিনী বা গল্প নিয়ে সাহিত্য রচনা করেন। কল্পনা কাহিনী শিল্পের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা যায়, যেমন সাহিত্য, চলচ্চিত্র, নাটক, টেলিভিশন অনুষ্ঠান, অ্যানিমেশন, ভিডিও গেম ইত্যাদি। কল্পকাহিনী লেখার বেশ কিছু কৌশল রয়েছে, সেগুলো হলো, যে বিষয়ে কল্পকাহিনী লিখতে ইচ্ছুক সেই বিষয়ে ভালো ধারণা লাভ করা, বাস্তবে দেখা যায় না বা অস্তিত্ব নেই এমন চরিত্র সৃষ্টি করা, লেখায় নাটকীয়তার দিকে খেয়াল রাখা, কাদের জন্য লেখাটি লেখা হচ্ছে সেদিকে খেয়াল রাখা, লেখা সহজ ও সাবলীল করা। তো এই ছিল আজকে তোমাদের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। কিন্তু আরেকটি কথা, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।